জুলাই আন্দোলন আসলে একক কোনো ব্যক্তির কৃতিত্ব কি রয়েছে বা একক কোনো দলের যে মাস্টার মাইন্ড যিনি আন্দোলন পরিচালনা করেছেন, যার কথায় যার নির্দেশনায় আন্দোলন হয়েছে, এমন কি কেউ আসলে রয়েছে? ভাই এর এক টোটাল বাটপারি কথাবার্তা, যারা বলতেছে পুরো বাটপার। আমাদের এই বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার জন্য ফাইজলামি করতেছে। এটা আমজনতার বিপ্লব। আমি সাক্ষী, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। এটা আমজনতার বিপ্লব। আর এই বিপ্লবীদের সাথে ডক্টর ইউনূস সরকার বসে নাই, বসে রাজনীতিবিদদের সাথে। এই বিপ্লবীদের সাথে বসা উচিত ছিল। দুঃখিত, আমি লজ্জিত, বাট আমি আপনার ছোট করতেছি না। আপনারা কেউ তো দাবিদার না। আপনারা কিভাবে প্রতিনিধি হন? আপনারা কিভাবে প্রতিনিধি হন যে কথা বলবেন? মান্না ভাই ছিলেন না, মান্না ভাই কি রাজনীতি বুঝে না, না কম বুঝে? এই কমিশনের আলোচনা মান্না ভাই ছিলেন না, তুই কথা বলেনি সত্যিকারের অর্থ। আপনার কোনো কেউ তো আপনি নির্বাচিত লোক না। সালাউদ্দিন সাহেব ছিলেন, উনি গত 15 বছর তো গুমই ছিলেন, কোন নির্বাচিত প্রতিনিধি ছিলেন? 12 মাস আমার প্রথম দিকে অনেকটা সমস্যা ছিলাম। এত ঐক্য নিয়ে নানা সমস্যা ছিল, নানা বিভেদ ছিল। আলটিমেটলি একটা ঘোষণা এসেছে। আর সনদ তখনও বাকি, অনেক অনেক কিছু সংযুক্ত করতে হবে, বাট কিছু জিনিস তো সত্যিকারে বলতে হবে। যেমন দেখেন, আইজিপি উনি 164 করতেছেন অপরাধ সম্বন্ধে। খুনি জিয়া, জেনারেল জিয়া সে গ্রেপ্তার, অনেক কিছু উনি বলছেন, বলবেন। আমাদের ছাত্ররা, আমাদের আরেকটা হচ্ছে বিচারক খায়রুল গ্রেপ্তার। আমি মনে করি এটা বিশাল একটা কর্মকাণ্ড করেছেন। তারপরও আছে দেখেন, আমরা এই ছাত্র আমাদের শিখিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু, কোনো দ্বিমত নাই যার দেশের মধ্যে। দুই, আওয়ামী লীগ। সুতরাং আমরা এটা শিক্ষা পাই, কিন্তু কথা হলো আমরা কি পেলাম? আমি দেখলাম আমাদের দেশে যে বড় সমস্যা, চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, রাজনীতিবিদদের পেশা হলো রাজনীতি। আমার মনে হয় এটা আমাদের লজ্জা। এই সমগ্র দেশের মধ্যে কোন একটা অঞ্চলে পাবেন না কোন একটা সন্ত্রাসী যে এককভাবে সে সন্ত্রাসী। কোন না কোন রাজনীতিবিদের ছত্র ছায়া বা আশ্রয় তারা আছে। আমাদের উচিত রাজনীতিবিদদের সংস্কার করা, চরমভাবে সংস্কার করা। আমি র্যাবে ছিলাম, আমি খুবই দুঃখিত, লজ্জিত। আমার পাটরে ভাই জানেন, এটা প্রসঙ্গ আমাদের কথা শুরু হওয়ার আগে বলেছিলেন, র্যাব সৃষ্টি। র্যাব সৃষ্টি হওয়ার আগে ক্লিন আউট করা হয়েছে, বিএনপি করেছিলেন, তারপর র্যাব সৃষ্টি করছে। আমরা কিন্তু চেষ্টা করছি, এর মধ্যে আমরা কাজ করতে পারি না, জেএমবি আমাদের পাগল বানায় ফেলছে। এই জন্যই বলতেছি, আমাদের আমাদের শত্রু ভারত, এটা আমি চিনতে পারছি। এটা আমাদের বড় পরম পাওয়া। আমাদের 15 বছর ধরে শেখানো হয়েছে আমাদের রক্তের বন্ধু আত্মীয় হলো ভারত। এখন আমরা এই আত্মীয়টা টের পাচ্ছি, আসলে কি, আসলে কে শত্রু কে মিত্র। এটা আমাদের আগামী প্রজন্মের জন্য অনেক। সংস্কারের শেষ নাই, তবে আমাদের রাজনীতিবিদকে সংস্কার করলে দেশের মনে হয় 80% সমস্যার সমাধান। আর যে 3টে ইস্যু আনছেন ডক্টর ইউনূস, এটা কোনো সমস্যাই হবে না। ওই জায়গাটায় রাজনীতিবিদ, এই একটা জায়গায় আমরা সংস্কার করি, আমার মনে কোনো সমস্যায় আমরা পড়বো না। টুকটাক সমস্যা থাকবে, সেগুলি এখনো হয় না, আশা করি হবে। যে নির্বাচন কমিশন, প্রথম থেকে একটা ধারণা যে নির্বাচন কমিশন হয়তো আমলা কেন? আমরা তো সবাই জানি, এই যে যারা ইঞ্জিনিয়ার বুয়েটে পড়ে, যারা মেডিকেলে পড়ে, তারা ভালো মেটেরিয়াল, সবচেয়ে ভালো মেটেরিয়াল তারা। তো তারা কি হইতে পারে না? যেহেতু রিটার্নিং অফিসার হয় জেলা প্রশাসক, সে একটা আমলা। ওই একটা আমলা আবার নির্বাচন কমিশন আমলা, একটা আনুগত্য থাকে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলি সংস্কার করা দরকার আছে। ওখানে আর্মির লোকের কি দরকার? আর্মির লোক তো নির্বাচনে থাকে, তো আনুগত্য থাকে। আমার মনে হয় একটু আমাদের মাইন্ডসেট আপ চেঞ্জ করি। সব আমলা পারে আর ডাক্তার পারে না, ইঞ্জিনিয়ার কিছু বুঝে না, বা একটা টিচার ঢাকা ইউনিভার্সিটি এগুলো জানে না, এই মাইন্ডসেট আপ চেঞ্জ করা উচিত। যার সম্পর্ক তৃণমূলে যারা আছে, তাদের কোনো প্রতিনিধি থাকবে না নির্বাচন কমিশন। না হলে একটা আনুগত্যের ব্যাপার থাকে, একটা বসিং প্রবলেম থাকে। আমাদের সুষ্ঠু নির্বাচন দরকার, না ডক্টর ইউনূস সরকার একটা বিতর্কের মধ্যে পড়বে। ঐক্য নিয়ে আমরা অনেক কথা বলছি, ঐক্য ঠিক মতো হয় না, এটা মানি ওইটা মানি না। মামুন ভাই পরিষ্কার বলছেন, এটা আমজনতার বিপ্লব, এর কারো কোনো বিতর্ক কিছু নাই। আমার তো মনে হয়, আমি তো এমনি মনে করেন আয়নাঘর 22 সালে ফাঁস করার পর এই বিপ্লবটা যখন শুরু হলো, আমি মনে করি বিশাল মুক্তি। আমি মোবাইল নিয়ে সেই আপনার সেই প্রেস ক্লাব থেকে সবখানে দৌড়াদৌড়ি করতে, আমি স্বাধীন। প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম সেই রাত 1টা পর্যন্ত মুক্তি করার জন্য প্রত্যেকের চেকপোস্টে বসা থেকে শুরু করে অনেক
আমি দেখছি এটা আমজনতার বিপ্লব, ফেরিওয়ালার বিপ্লব, এটা রিকশাওয়ালাদের বিপ্লব। যারা দেখেন না এটা কি আনন্দ, এই কথাগুলি বলে চোখে পানি এসে যায়। সত্যিকারই মা, বোন, মেয়ে, ছেলে। আমি বাসায় এসে দেখি আমার মেয়েরা নাই, সবাই বাইরে চলে গেছে। যে মেয়েরা ভয়ে কথা বলতো না, বাইরে পুলিশ আসলে আমার ঘরে জড়ায় ধরে থাকতো, বাবা তুমি বাইরে যেও না। এটা জাতিকে যে কি একটা আলোড়ন সৃষ্টি করছে। আর আমরা কতটা পৈশাচিক ছিলাম, নিরস্ত্র জনগণের গায়ে হেলিকপ্টারতে এগুলি ছুটতাম। এটা ইতিহাসে লেখা থাকবে। আমরা বন্দীদের রাখতাম 3.25 ফিট বাই 6.25 ফিট একটা সেলের মধ্যে। আমরা ইতিহাস পড়ি, ওই শাসক এরকম ছিল। হয়তো দেখা যাবে হাসিনার শাসন ব্যবস্থা বলা হবে 3.25 ফিট বাই 6.25 ফিট জায়গার মধ্যে একটা বন্দি থাকতো মাসের পর মাস, যেখানে একটা লো কমোডো আছে। এই জায়গার মধ্যে মানুষ কি থাকতে পারে? বেশ আরমান ছিল এরকম একটা ছেলে 6 বছর। আমাদের অনেক প্রত্যাশা, জানি আমরা এই প্রত্যাশা পূরণ হবে না, বাট ব্যক্তি সংস্কার হই, যেটা বলতে যাচ্ছে রাজনীতিবিদদের সংস্কার হই। আজকে বিএনপির কথা বলি, সবাই তার দিকে আঙ্গুল তুলতেছে। শহীদ জিয়া কি এই চাঁদাবাদী রাজনীতি করতেন? অবশ্যই না। কেন আমরা আগের জায়গায় যেতে পারবো না? এই জন্য যা করণীয় করেন, করা উচিত। যারা চাঁদাবাজ করে তাদের ইনকাম ভালো, ওই ইনকাম পদমর্যাদায় তাদেরকে শিক্ষা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়, চাঁদাবাদী মুক্ত হই আমরা। আমার মনে হয় আমরা আশাবাদী, এখন অনেক সময় আছে সমালোচনা করা করব। আমাদের এই ডক্টর আচ্ছা, ইউনূসের সাথে একটা বড় হাফিজ রহমান, আমি একটু আপনার বক্তব্য থেকে একটা বিষয় আসি, যেটা আপনি বলেছেন যে এই আন্দোলনটা ছিল আপামর জনতার, যদি এক কথায় বলি যে শ্রমিক, কৃষক, রিক্সা চালক বা হকার, ছাত্র জনতা সকলের। কিন্তু এখন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের দাবি করছেন। কারো কারো মতে মাস্টার মাইন্ড এক একজনকে বলছেন, যেমন বিএনপি থেকেও জনাব তারেক রহমানকে একমাত্র মাস্টার মাইন্ড বলা হচ্ছে, বা অন্যান্য দল থেকেও বলা হচ্ছে। সো জুলাই আন্দোলন আসলে একক কোনো ব্যক্তির কৃতিত্ব কি রয়েছে, বা একক কোনো দলের যে মাস্টার মাইন্ড যিনি আন্দোলন পরিচালনা করেছেন, যার কথায় যার নির্দেশনায় আন্দোলন হয়েছে, এমন কি কেউ আসলে রয়েছে? ভাই এর এক টোটাল বাটপারি কথাবার্তা, যারা বলতেছে পুরো বাটপার। আমাদের এই বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার জন্য ফাইজলামি করতেছে। এটা আমজনতার বিপ্লব। আমি সাক্ষী, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। এটা আমজনতার বিপ্লব। আর এই বিপ্লবীদের সাথে ডক্টর ইউনূস সরকার বসে নাই, বসে রাজনীতিবিদদের সাথে। এই বিপ্লবীদের সাথে বসা উচিত ছিল। এই যাত্রাবাড়িতে ছিল সব হুজুর পার্টি আর আমজনতা। তারপর মনে করেন এই স্কুলের ছাত্ররা, বেসরকারি ছাত্ররা। আমি তো মনে করতাম যে ডক্টর ইউনূসের ঐক্যমত যে সরকার মানে যে কমিশন, উচিত ছিল ব্র্যাকের ব্র্যাক, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমরা বিভিন্ন ইউনিভার্সিটি যে কথা বলা, বাচ্চারা কিভাবে দেশ চালাবো বলো, ভালো ফিডব্যাক পাইতেন। হাসিনুর ভাই বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ঠিক সেটাই বলতেছি ভাই, মাদ্রাসার ছাত্রদের বড় একটা অংশ ছিল। এখন আমি একটা বিষয় বলি যে এখন মনে হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন বেনিফিশিয়ারি হওয়া থেকে। অবশ্যই অবশ্যই। আমার খুব লজ্জা লাগে, এনারা মাইন্ডসেট মানে বিপ্লবের জায়গাতেই ছিলেন না। কারা বিপ্লব করছে? আপনাকে একটা বস্তিবাসীর সাথে বসছেন, একটা বিভাগীয় শহরে গেছিলেন, সবাইকে ডাকতেন আসেন আপনাদের সাথে কথা বলি, বা সাংবাদিক এরা তো ছিল, এদের সাথে বসতেন প্রতিটা জেলার বিভাগের সাংবাদিকের সাথে। 8টা জেলার 8টা বিভাগের সাংবাদিকদের সাথে বসতেন, 8টা জেলা আমজনতার সাথে বসতেন, গার্মেন্টস শ্রমিকদের সাথে বসতেন। তাহলে এটা আপনার আসল মেসেজটা পাইতেন। আপনারা বসে যাদের সাথে রাজনীতিবিদ, আমি দুঃখিত, আমি লজ্জিত, বাট আমি আপনার ছোট করতেছি না। আপনারা কেউ তো দাবিদার না। আপনারা কিভাবে প্রতিনিধি হন? আপনারা কিভাবে প্রতিনিধি হন যে কথা বলবেন? মান্না ভাই ছিলেন না, মান্না ভাই কি রাজনীতি বুঝে না, না কম বুঝে? এই কমিশনের আলোচনা মান্না ভাই ছিলেন না, যদি কথা বলেনি সত্যিকারের অর্থ। আপনার কোনো কেউ তো নির্বাচিত লোক না। সালাউদ্দিন সাহেব ছিলেন, উনি গত 15 বছর তো গুমই ছিলেন, কোন নির্বাচিত প্রতিনিধি ছিলেন না। তা কথা বলে আমি তো, যারা আসলে বিপ্লব করছে তাদেরকে আপনার বঞ্চিত করছেন, সত্য কথা। তারপরে আমরা আশাবাদী, এই সরকারকে সাথে আমরা থাকবো, ইনশাআল্লাহ নতুন দেশ গড়বো। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ।